এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সুলতানা স্বর্ণা। নদীচর, খালবিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন। যমুনার তীরে টাঙ্গাইলের সদর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুলতানা স্বর্ণা ভোটারের ইশতেহার নিয়ে। আটটি আসনে টাঙ্গাইল জেলার 8টি আসনে 33 লাখ ভোটারের প্রার্থী হতে 45 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেখান থেকে 65 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যেখান থেকে 47 জনের যাচাই বাছাইয়ের পর মনোনীত হয়েছেন। এবং স্বতন্ত্র এবং রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে কিন্তু এবার একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে টাঙ্গাইলের প্রতিটি আসনে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আজ আছি টাঙ্গাইল সদরে এবং এখান থেকে আসলে আমরা জানতে চাই জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং তার পাশাপাশি যারা ভোটার রয়েছেন, সাধারণ ভোটার, তাদের মাধ্যমে আসছে দিনের ভোট তারা কেমন দেখতে চান এবং পরিস্থিতিও বা তারা কেমন লক্ষ্য করছেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রথমেই আমার হাতের ডানে রয়েছেন হাসানুজ্জামাল শাহিন, সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল, এবং তার পাশাপাশি আমাদের সাথে আমার হাতের বামে রয়েছেন মোহাম্মদ হোসনি মোবারক বাবুল, সহকারী সেক্রেটারি টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং আবারও যদি আমি আমার হাতের ডানে চলে আসি, আছেন মাসুদুর রহমান রাসেল, সদস্য সচিব এনসিপি টাঙ্গাইল, এবং আমার সর্ববামে রয়েছেন জাফর আহমেদ, সাবেক সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহারে। এবং প্রথমেই আসলে আমি যুক্ত হতে চাই হাসানুজ্জামাল শাহিন আপনার সাথে। সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের কথা কিন্তু আমরা এবার প্রতিটি আসনেই শুনছি। আমরা দিনভর যেহেতু বিভিন্ন আসন ঘুরে দেখেছি, আসলে জানতে চাই, যেহেতু বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থীরাও যেমন রয়েছেন, বিরোধী, তার পাশাপাশি আপনাদেরও একটি আমরা কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন ক্ষেত্রে প্রচারণা চলছে। ভোটের মাঠ কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে সারা টাঙ্গাইল, আমি বলবো টাঙ্গাইল জেলায় 8টি নির্বাচনী আসন আছে। সে নির্বাচনী আসনে আমি বলি কীরকম ভোটের পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা, আছে কিনা, এটা আপনার প্রশ্ন করেছেন। আমি প্রথমেই বলবো যে অবশ্যই আছে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গত 24 সালের 5ই আগস্ট সে ইতিহাসের দোদণ্ড প্রতাপশালী দুঃশাসক ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান সময়ে বাংলাদেশে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, এই বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন ইতিপূর্বেই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে সবচাইতে গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে সারা টাঙ্গাইলেই বলবো যে ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর আছে। আসলে ভাত খেলে তো দু একটা পড়তেই পারে। আসলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা, কারো কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে সেটা আসলে অনেকের উপর সেই দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে আমি স্বাভাবিকভাবেই বলবো যে সারা টাঙ্গাইলে যে 8টি নির্বাচনী আসন আছে
সেই নির্বাচনী আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর আছে এবং এইরকম পরিবেশ যদি বজায় থাকে তাহলে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। অবশ্যই সেই প্রত্যাশা আসলে সকলেরই। এ পর্যায়ে হোসনি মোবারক বাবুল, আপনার কাছে আসলে আসতে চাই, আপনি কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড আসলে আছে এবং ভোটারদের কাছেও বা কতটুকু যেতে পারছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন, হাসানুজ্জামান শাহিন ভাই সহ আমাদের রাসেল ভাই আছেন, জাফর ভাই আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে লেভেল প্লেইং ফিল্ডটা বর্তমানে আছে কি না, তো আমি যদি এক কথায় বলি, আসলে আমাদের এই টাঙ্গাইল এবং সারা বাংলাদেশে জনগণের যে প্রত্যাশা যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কেমন হবে, তো সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি জনগণের প্রত্যাশাটা হলো যে একটা শান্তিপূর্ণ এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন হবে, যেখানে কোনো ভয়ভীতি থাকবে না এবং সবাই যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের কোথাও কোথাও বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় হুমকি দমকি এবং মানে কিছুটা ঝুঁকি থেকে আছেন হ্যাঁ, আপনারা, এরকমটা মনে হচ্ছে এবং সেই জন্য জনগণ এখনো মনে করছে যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে পরিপূর্ণভাবে এখনো আমরা লক্ষ্য করছি না। সেক্ষেত্রে ঝুঁকিতে আসলে কাদের বিরুদ্ধে আপনারা অভিযোগটা আনতে চাচ্ছেন? না, সুনির্দিষ্ট কোনো এখানে পক্ষ? আমরা জাস্ট বলবো যে আমাদের এই যে বাংলাদেশের যে এখন নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে তো আসলে আপনারা জানেন যে এখানে দুইটি বৃহত্তর রাজনৈতিক দল আছে যারা এইখানে নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আমি জামাত ইসলামীর পক্ষ থেকে বলবো যে আমাদের অপোজিশনে যারা আছে তাদের পক্ষ থেকেই এই ধরনের একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি। অবশ্যই এই পর্যায়ে যদিও এগারোদলীয় জোটের অংশ হিসেবে এনসিপি রয়েছেন, তারপরও একই ধরনের প্রশ্ন আপনার কাছেও থাকছে। মাসুদুর রহমান রাসেল, লেভেল প্লেইং ফিল্ড কতটুকু লক্ষ্য করছেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আজকে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি এবং সাবেক প্রেস ক্লাবের সভাপতি, তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝছি যে সকল রাজনৈতিক দলের সকল প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা সমানভাবে মাঠে প্রচারণা করবে। কিন্তু আমরা আমাদের টাঙ্গাইল জেলায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন আসনে বিশেষ করে আমাদের জামাত জোটের যে প্রার্থী তাদের যে নেতাকর্মীদের আছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। বিশেষ করে আমাদের কয়েকটি উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি। পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে কি প্রশাসনের পক্ষ থেকে এক পেশি কোনো আচরণ আপনারা লক্ষ্য করছেন? এই ধরনের অভিযোগ কি করেছে? না, এখানে প্রশাসনের যে বিষয়টা হচ্ছে প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে, কিন্তু ওই যে একটা সিস্টেম আমরা বলি যে তাদের ভিতরে একটা মানে অবস্থান চলে এসেছে যে আমরা ক্ষমতায় যাচ্ছি ভাব, মানে এরকম একটা অবস্থান চলে আসার কারণে তারা ওই যে গায়ের জোরেই আর কি এই ঘটনাগুলো ঘটাচ্ছে। বিশেষ করে দেখা যায় যে আপনার 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, এখন সাধারণ যারা ভোটাররা ভোট দিতে চাচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে ধানের শেষে ভোট না দিলে তোমাদের আমরা দেখবো যে আমাদের এই কেন্দ্রে কতটি ভোট ছিল, সেটা যদি না হয় তাহলে তোমরা কে কোন দিকে যাচ্ছ তোমাদেরকে 12 তারিখে পরে দেখে নিব। এরকম বিশেষ করে আরেকটা দল ছিল যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের এখন দেশে নাই ধরতে গেলে, কিন্তু সাধারণ যারা ভোটার ছিল আওয়ামী লীগে ভোট দিত তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমরা ভোট দিতে যাবে না, অথবা ভোট দিলে ধানের শীষে ভোট দিতে হবে, মানে এরকম অবস্থা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে একটি হুমকি ধামকির কথা আসলে আমরা শুনছি। তবে জাফর আহমেদ, কতটুকু আসলে আপনার জায়গা থেকে আপনি বলবেন, সুশীল সমাজের পক্ষ থেকে যদি আমি জিজ্ঞাসা করি, এই ধরনের হুমকি কিংবা এরকম ভয় ভীতি আসলে দেখানো হচ্ছে কিনা এবং ইশতেহার নিয়ে রাজনৈতিক দলের যে প্রার্থীরা রয়েছেন তারা পৌঁছতে পারছেন কিনা ভোটারদের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে টাঙ্গাইল জেলাটা 8টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এখানে নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ আছে তার চেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশই আছে। তবে ছোটোখাটো ঘটনা তো ঘটছেই, আমরা যেহেতু গণমাধ্যমের কর্মী আমরা তো লক্ষ্য করছি যে ছোটোখাটো বিষয় নিয়ে প্রায়শই প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করে থাকে।
আজকেও জাতীয় পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচনে ভালো কাজ করতে পারছি না, এরকম স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে এখন পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলে খুব সক্রিয় আছে। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এই পরিবেশ যদি বিদ্যমান থাকে, নির্বাচনের অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আজকে পর্যন্ত যে পরিবেশটা রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে আবারও আপনার কাছে আসলে ফিরে আসতে চাই, আপনার পাশ থেকেই কিন্তু এনসিপির পক্ষ থেকে একটু অভিযোগ দেওয়া হয়েছে, আপনি কি একমত কিনা খুব ছোট করে যদি জানাতেন। ধন্যবাদ। অবশ্যই আমি একমত না। আমার সহযোদ্ধা ভাই যে কথা বললেন যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে মানে কি বলবো যে শাসানো হচ্ছে, আমার মনে হয় যে এটা তো মানে স্বাভাবিক কথা, যে অভিযোগ করার ক্ষেত্রে এটা তো স্বাভাবিক একটা কথা, কিন্তু এমন কোনো প্রমাণ আমি যদি আমার সহযোদ্ধা ভাইকে বলি যে এমন একটা প্রমাণ আপনি দেখান, আমার মনে হয় দেখাতে পারবেন না। জি অবশ্যই। আমরা ভোটারের ইশতেহারে এই পর্যায়ে নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর ভোটারের ইশতেহারে, এবং আমরা শুনছিলাম টাঙ্গাইলের ভোটের কথা। এবং সেক্ষেত্রে একটি জিনিস কিন্তু বলতেই হয়, শুধুমাত্র এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নতুন প্রার্থীদের বা নতুন একটি রাজনৈতিক দল কিংবা ভোটারদের প্রার্থীদের কথা নেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়, সেক্ষেত্রে কিন্তু আধিপত্য বিস্তারের কথাও কিন্তু একটি শোনা যাচ্ছে। এবং সেক্ষেত্রে একটু আমরা সাধারণ যারা রয়েছেন ভোটার তাদের সাথে আসলে জানতে চাই প্রশ্ন যদি থেকে থাকে কোনো প্রার্থীদের প্রতি। জি আসসালামু আলাইকুম, আমি জাকিয়া পারভিন স্বপ্না, আমি হচ্ছে টাঙ্গাইল সদরেরই ভোটার, আমি একজন নারী উদ্যোক্তা। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা পরবর্তী নির্বাচনের পরে আমরা নারীদের জন্য কি সুযোগ সুবিধা পাবো? অবশ্যই নারীদের নিয়ে যেহেতু প্রশ্ন, আরেকজন নারীর সাথে আসলে কথা বলতে চাই। জি আসসালামু আলাইকুম, আমি নারী উদ্যোক্তা ফোরামের সেক্রেটারি, আমি সুলতানা বিলকিস লতা। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কিছু 31 দফায় কিছু সংস্কারের কথা লিখেছে নারীদের নিয়ে, নারীর উন্নয়ন নিয়ে, বাট অন্য যারা প্রার্থী হয়েছে অন্যান্য দল, তাদের এরকম কোনো প্রতিশ্রুতি নাই কিংবা কোনো সংস্কারের কথা নাই। তো অন্য যারা আছে তারা যদি ভোটে জিতে কিংবা সরকারে আসে, তাহলে তারা নারীদের নিয়ে কি ভাবছেন? অবশ্যই নারী নিরাপত্তার কথা কিন্তু বারংবারই চলে আসছে, এবং তার পাশাপাশি কিন্তু নারীদের নিয়ে এবার ভোটের আমরা ইশতেহারগুলোতে কিন্তু লক্ষ্য করেছি বারংবারই নারীদের প্রসঙ্গ চলে আসছে। সেক্ষেত্রে অন্য কোনো প্রশ্ন যদি আসলে থাকে জানতে চাই। জি, আমার প্রশ্ন হলো, বড় দুই রাজনৈতিক দলই বলছে যে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে, কিন্তু সেটা কি হবে? এখনও লাখ লাখ টাকা চাঁদা উঠছে, ফুটপাত দখল করে চাঁদা উঠছে, তাহলে তারা কিভাবে, ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন চাঁদা উঠতো, তাহলে কিভাবে তারা এটা বন্ধ করবে? সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু একই থেকে যাচ্ছে, প্রশাসনের যে গুরুত্ব, প্রশাসন কেমন কাজ করবেন। সেক্ষেত্রে আমি আসলে এই প্রশ্ন সকলের কাছেই ছুটতে চাই। নারীদের নিয়ে যেহেতু কথা হচ্ছে, নারী বান্ধব একটি বাংলাদেশের কথা কিন্তু বারংবারই বলা হচ্ছে, আপনাদের পক্ষ থেকে আসলে কি ইশতেহারে থাকছে? জি, নারীদের বিষয়ে, অর্থাৎ পরবর্তী যদি জামাত ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা করে থাকেন যে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সেখানে নারীদের তারা উন্মুক্তভাবে বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, তাদের অধিকারটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। আমরা এই ব্যাপারে স্পষ্টভাবে বলতে চাই, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, বরং নারীরা তাদের সর্বোচ্চ অধিকার ফিরে পাবে, এবং সেই ক্ষেত্রে সেক্ষেত্রে নিরাপত্তা কি নিশ্চিত করা হবে? অবশ্যই নিরাপত্তা থাকবে, কারণ এখন আপনারা জানেন সারা বাংলাদেশে এখন পর্যন্ত নারীরাই বরং জামাত ইসলামীর প্রতি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই যে 4টি বিশ্ববিদ্যালয় 5টি বিশ্ববিদ্যালয় যে নির্বাচন হয়ে গেল, সেখানে কিন্তু নারীদের অংশগ্রহণ বেশি ছিল, এবং নারীরা আমাদের ইসলামী ছাত্র শিবিরকে ভোট বেশি দিয়েছে। সুতরাং আমরা মনে করি, দেশের নারী সমাজ মনে করে, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তবেই তাদের অধিকার এবং নিরাপত্তা সবচেয়ে বেশি। অবশ্যই অধিকার এবং নিরাপত্তার কথা যখন আসছে, বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের কথা বারংবারই চলে আসছে, নারী ক্ষমতায়নের কথাও চলে আসছে, এবং যেহেতু সাবেক চেয়ারম্যান ছিলেন একজন নারী, সেক্ষেত্রে আসছে দিনে নারীদের নিয়ে পরিকল্পনা। ধন্যবাদ। আসলে যে প্রশ্নটা করেছেন যে নারীদের নিরাপত্তা এবং তাদের ক্ষমতা, এটুকু তো, তাই না? আসলে আপনারা জানেন যে বিগত দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল,
ক্ষমতায় থাকা অবস্থায় নারীদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করেছেন কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমি বলবো যে আমাদের দলের চেয়ারপারসন ছিল কিন্তু কিছুদিন পূর্বেও ছিল কিন্তু একজন নারী, সেটা আপনারা সকলেই জানেন। অতএব আমরা নারীদেরকে কিন্তু সর্বক্ষেত্রেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ এই বাংলাদেশের যতগুলো ভোটার আছে প্রায় সমান সংখ্যক ভোটার কিন্তু নারীরা, এটা আমরা কিন্তু সকলেই জানি। অতএব নারীদেরকে আমরা ছোট করে দেখব এটা কখনোই হয় না, কারণ সমান সংখ্যক পুরুষ এবং নারী সমান সংখ্যক ভোটার আমাদের বাংলাদেশে। অবশ্যই আমরা মাসুদুর রহমান রাসেলের কাছে যেতে চাই। আবারও একই প্রশ্ন আসলে চলে আসে, এনসিপির পক্ষ থেকেও নারী নিরাপত্তা এবং উদ্যোক্তাদের কথা বলা হচ্ছিল, তার পাশাপাশি আমি যদি তার প্রশ্নটি আসলে আপনার কাছে জানতে চাই, আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে চাঁদাবাজিটি নিয়ন্ত্রণ করতে আপনারা কি পদক্ষেপ নিতে পারবেন? ধন্যবাদ। আবারও আপনাদেরকে আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে বিগত একটি বছর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। তো এখানে দেখা যায় যে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি আমাদের নবগঠিত দল আমরা ছিলাম। তো আমার মনে হয় না যে বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলায় জামায়াতের কোনো নেতাকর্মীর নামে, এনসিপির কোনো নেতাকর্মীর নামে 1 টাকার চাঁদাবাজি বা দুর্নীতি অভিযোগ আছে, এবং কোথাও তাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ। তা আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমাদের নেতাকর্মীরা যদি চাঁদাবাজি না করে, তাহলে তো না চাঁদাবাজি অবশ্যই বন্ধ হয়ে যাবে, এটা তো স্পষ্টই। অবশ্যই। আমি আবারও সুশীল সমাজের কথা জানতে চাই, নারী নিরাপত্তা টাঙ্গাইলে কতটুকু নিশ্চিত হতে পারবে বলে আপনি মনে করছেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন? আসলে নারী নিরাপত্তার এটা একটা কঠিন বিষয়। আসলে প্রতিনিয়তই নারীরা কিন্তু হেনস্থার শিকার হচ্ছে, এবং এই হেনস্থার মধ্যে কিন্তু রাজনৈতিক দলের কর্মীরাও দ্বারাও একটা অংশ হেনস্থা হচ্ছে। কাজে আমরা অনুরোধ করব সকল দলের ইস্তেহার হোক, রাজনৈতিক ঘোষণা হোক, নেতৃত্বদের বলিষ্ঠতা হোক, যে নারী নির্যাতন যারা করবে তারা তাদের দলের সদস্যপদ থাকতে পারবে না, এবং কখনোই না আবার বহিষ্কার করে আবার যেন ফেরত না হয়। নারী নির্যাতনের কোনো স্থান অন্তত আমাদের এই বাংলাদেশে নাই। 24-এর গণ অভ্যুত্থানের পরে তো আরও নাই। এই গণ অভ্যুত্থানে নারীরাই ছিল সম্মুখ যোদ্ধা, এবং নারীরা যেভাবে সংগ্রাম করেছে, একটা এই সংগ্রামের আন্দোলনের একটা বড় কৃতিত্বের দাবিদার ছিল নারীরা। কাজেই নারীদের সম্মান, সকল রাজনৈতিক দল নারীদের সম্মান দেবে এটা প্রত্যাশা করতে চাই। একই সঙ্গে যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আসলে ক্ষমতায় থেকে যদি তারা নারীদের প্রতি যদি নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দেয়, তাহলেই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ধন্যবাদ। অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসলে শেষ করতে চাই আজকের ভোটারের ইশতেহার। আগামীকাল দেখা হচ্ছে গাজীপুর থেকে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।